শুরুতেই কেন বিতর্কিত গাজা শান্তি কমিটি? কি হাসিলের চেষ্টায় যুক্তরাষ্ট্র? খসে পড়ছে কি আরব নেতাদের ছল চাতুরির মুখোশ? এবার ইউরোপের পুরনো মিত্রদের ওপর চড়াও হলেন ট্রাম্প, দিলেন শুল্কের শাস্তি। সুযোগ ছাড়বে কি বৈরী চীন রাশিয়া? মাদুরো অপহরণকাণ্ডে সম্ভাব্য বিশ্বাসঘাতকের মুখোশ উন্মোচন, ছিলেন প্রয়াত হুগো চ্যাভেজের ঘনিষ্ঠজন কেই কাবেলা। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। গাজা বোর্ড অফ পিস বা শান্তি পরিষদের আনুষ্ঠানিক ঘোষণার পর আরও স্পষ্ট হয়েছে এ নিয়ে দীর্ঘ বিতর্কের যৌক্তিকতা। $100 কোটি বিনিময়ে এই পরিষদের সদস্য হতে বিশ্বের প্রভাবশালী নেতাদের আহ্বান জানিয়েছেন এর স্বপ্নদ্রষ্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আশা শুধু গাজা নয়, এই পরিষদ বিশ্বের বিভিন্ন অঞ্চলের সংঘাত সমাধানে কাজ করবে। প্রশ্ন উঠেছে, যাদের জন্য এই ব্যবস্থা, সেই গাজাবাসীর মতামত উপেক্ষা করে কতদূর এগুতে পারবে শান্তি পরিষদ? এটি কি ইরান, ডেনমার্কের মতো দেশগুলোকে চাপে রেখে মার্কিন আধিপত্য বহালের নয়া কৌশল? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। গাজার শান্তি পরিষদ সদস্য হতে বিশ্বের প্রভাবশালী নেতাদের আহ্বান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগঠনটিতে এরই মধ্যে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, হোয়াইট হাউসের দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার সহ 12 সদস্য রয়েছেন। নতুন করে চিঠি পেয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাবিয়ের মিলেই ও প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা। এতে প্রশ্ন উঠেছে, গাজা শান্তি পরিষদ গঠনে ফিলিস্তিনিদের অধিকার রক্ষার বাইরে প্রেসিডেন্ট ট্রাম্পের আরও কোনো উদ্দেশ্য নিয়ে। আর যাদের নিয়োগ করা হয়েছে তাতে ফিলিস্তিনিদের অধিকারই বা কতটা রক্ষা হবে? মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পাঠানো চিঠি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন আর্জেন্টিনা ও প্যারাগুয়ের প্রেসিডেন্ট। চিঠিতে স্পষ্ট আছে, এই শান্তি পরিষদ বৈশ্বিক সংঘাত সমাধানে কাজ করবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস চিঠিতে থাকা আরও একটি বিষয় প্রকাশ করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প এই শান্তি পরিষদকে আন্তর্জাতিক সংস্থা বলে উল্লেখ করেছেন। আর এই সংগঠনের কাজ হবে সংঘাতের ঝুঁকিতে থাকা অঞ্চলে স্থিতিশীলতা আনা, আইনি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং টেকসই শান্তি নিশ্চিত করা। আর যারা নতুন করে গাজার শান্তি পরিষদে যোগ দেবেন তাদের গুনতে হবে $100 কোটি। গাজায় শান্তি পরিষদের মূল উদ্দেশ্য ভূখণ্ডটিতে অর্থনৈতিক উন্নয়ন এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি হলেও প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশ্যকে ভিন্নভাবে উপস্থাপন করছেন বিশ্লেষকরা। গাজার শান্তি পরিষদে প্রভাবশালী নেতাদের অন্তর্ভুক্তির মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্য সহ ইউরোপ নিজস্ব নীতিতে পরিচালনা করতে চান। বিশ্লেষকরা বলছেন, ইরানের মতো দেশগুলোকে নিয়ন্ত্রণে আনাই ট্রাম্পের প্রধান উদ্দেশ্য। এদিকে গাজার শান্তি পরিষদে ইউরোপ ও মার্কিনীদের আধিক্য থাকায় নিজেদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় আছেন ফিলিস্তিনিরা। কেউ কেউ ভালো কিছুর আশা করলেও ভাগ্য পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না বেশিরভাগ ফিলিস্তিনি। ইসরায়েলিদের উপর ফিলিস্তিনিদের শান্তি নির্ভর করছে। তারা চাইলে আমরা মুসলিমরা শান্তিতে থাকব, না চাইলে এই বোর্ড ব্যর্থ হবে। কেননা তাদের হাতেই ত্রাণসহ গাজা গঠনের ক্ষমতা রয়েছে। আমরা তো সাধারণ ফিলিস্তিনি, তারপরও আশা তো করতেই পারি। ট্রাম্পের শান্তি পরিষদ আমাদের জন্য কাজ করবে, আমরা এমনটি আশা করি। আমরা চাই প্রতিটি ক্রসিং খুলে দেওয়া হোক। বাড়িঘর বিধ্বস্ত হওয়ায় আমাদের খুবই কষ্টে দিন পার করতে হচ্ছে, কেউ সাহায্য করছে না। এই অবস্থায় এই বোর্ড যদি আমাদের দেখভাল করে। গাজার ভবিষ্যৎ নিয়ে ফিলিস্তিনিদের আকাশে যে কালো মেঘ জমেছে, এই শান্তি পরিষদ সেই কালো মেঘ দূরে অনেকটা ভূমিকা রাখবে, এমনটি প্রত্যাশা ফিলিস্তিনিদের। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যবাদের ষড়যন্ত্র পুরনো হলেও ওই অঞ্চলের নানা সংকটে দিনকে দিন খোলাসা হচ্ছে আরব নেতাদের মুখোশধারী চরিত্র। তারা গাজায় ইসরায়েলের নজিরবিহীন বর্বরতা ঠেকাতে ব্যবস্থা নিতে ব্যর্থ হলেও কড়া ভাষায় বিবৃতি দিয়ে কাগুজে পেশিশক্তি দেখিয়ে নজর কেড়েছেন। ফিলিস্তিনিদের গণহত্যায় নীরব দর্শক এই আরব নেতারাই গত কয়েক সপ্তাহে সদল বলে কূটনৈতিক দৌড়ঝাঁপ করে প্রায় ঠেকিয়ে দিয়েছেন ইরানের সম্ভাব্য মার্কিন হামলার শঙ্কা। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, ক্ষমতা আর স্বার্থের কাছে কি হেরে যাচ্ছে মুসলিম বিশ্বের ঐক্য? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইসরায়েল যখন গাজায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তখন আরব দেশগুলো নেতানিয়াহুকে থামায়নি, কেবল নিন্দা জানিয়েছে, দিয়েছে একের পর এক বিবৃতি। তেল আবিবের বিরুদ্ধে সম্মিলিত কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক পদক্ষেপও নেয়নি। অথচ ইরানে মার্কিন হামলার আশঙ্কা দেখা দিতেই তৎপর হয়ে ওঠে সৌদি আরব ও কাতার। ওয়াশিংটনের সঙ্গে তারা নামে দর কষাকষিতে, শক্ত ভাষায় হুমকি দেয় আঞ্চলিক অস্থিতিশীলতার। গাজা এবং ইরান মুসলিম ভ্রাতৃত্বের দিক থেকে এক হলেও কেন দুই ক্ষেত্রে আলাদা আচরণ করেছে আরব বিশ্ব? এমন দ্বিচারিতা বা মুনাফিকির কারণ কি শুধুই নিজেদের বাঁচানো?
ফিলিস্তিন ইস্যুতে আরব রাষ্ট্রগুলোর নীরবতার মূল কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের গভীর সম্পর্ক। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিশরের নিরাপত্তা কাঠামো মূলত দাঁড়িয়ে আছে আমেরিকার অস্ত্র, মার্কিন গোয়েন্দা সহায়তা ও রাজনৈতিক সমর্থনের উপর। এমনকি এসব দেশের আঞ্চলিক নিরাপত্তাও অনেকাংশে নির্ভর করে ওয়াশিংটনের উপর। ফলে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিতে গিয়ে ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্রকে শত্রু বানাতে চায়নি তারা। গাজা প্রশ্নে আরব বিশ্ব থেকেছে নানাভাবে বিভক্ত। একদিকে সৌদি আরব ও আমিরাত সীমিত আলোচনায় আটকে থেকেছে, অন্যদিকে কাতার সক্রিয় ছিল মধ্যস্থতা ও মানবিক সহায়তা নিয়ে। গাজায় ঐতিহ্যবাহী আরব ঐক্যের ধারণা ব্যর্থ হলেও ইরান ইস্যুতে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। ইরানে যুদ্ধ শুরু হলে তার সরাসরি প্রভাব পড়বে আরব দেশগুলোতে। মারাত্মক ঝুঁকিতে পড়বে হরমুজ প্রণালী, তেলের বাজার, অভ্যন্তরীণ নিরাপত্তা। ইরান আক্রান্ত হলে প্রতিশোধের প্রথম টার্গেট হবে আরব ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটিগুলো। তেহরানের শক্তিশালী হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়বে আরব দেশগুলোর বিস্তীর্ণ এলাকা। ফলে নিজেদের বাঁচাতেই কূটনৈতিকভাবে সক্রিয় হয়েছে সৌদি আরব ও কাতার। আত্মরক্ষার প্রয়োজনে তাদের এমন আচরণ খুবই স্বাভাবিক, কিন্তু স্বার্থ রক্ষার জন্য বেছে বেছে সক্রিয় হওয়াকে অগ্রহণযোগ্য মনে করেন সমালোচকরা। গাজায় হাজার হাজার মানুষের মৃত্যু আরবদের জন্য শুধুই মানবিক সংকট ছিল, কিন্তু ইরানে হামলার সম্ভাবনা তাদের কাছে অস্তিত্বের সংকট। ইরানের সঙ্গে যুদ্ধ মানে সরাসরি আঞ্চলিক সংঘাত, যার ধাক্কা প্রথমেই পড়বে আরব রাজধানীগুলোতে। অবশ্য ইরান ইস্যুতে আরবদের খেপিয়ে ট্রাম্পের পূর্ণমাত্রার হামলায় যাওয়ার সম্ভাবনা কম ছিল, কারণ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি, সেনা ও রসদ আরব দেশগুলোর উপরই নির্ভরশীল। সৌদি আরব, কাতার বা উপসাগরীয় দেশগুলো স্পষ্ট আপত্তি করলে ঝুঁকিতে পড়ত সেসব মার্কিন অবকাঠামো, আর নিশ্চয়ই সেটা যুক্তরাষ্ট্র চাইবে না। গাজায় আন্তর্জাতিক আইন ভেঙে পড়েছে শুধু পশ্চিমাদের কারণে নয়, আরব বিশ্বের নীরবতাও সেই ভাঙনের বড় কারণ। ইসরায়েল সব ধরনের আইন ভাঙলেও হুমকিতে পড়েনি আরব বিশ্বের অস্তিত্ব, কিন্তু ইরানে এমন কিছু হলে চ্যালেঞ্জের মুখে পড়বে আরব রাষ্ট্রগুলো। এর মানে এই নয় যে আরব দেশগুলো গাজার কষ্ট বোঝে না, কিন্তু বাস্তবতা হলো তারা এখন আর আদর্শের রাজনীতি করে না, বরং তাদের রাজনীতির পুরোটাই শক্তির রাজনীতি। ফিলিস্তিনি সংহতি, মানবিক মূল্যবোধ এসব কিছুর আগে নিজেদের নিরাপত্তা ও ক্ষমতা টিকিয়ে রাখাই এখন আরব নেতাদের মূল লক্ষ্য। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। আন্তর্জাতিক আইন আর রাজনীতির তোয়াক্কা না করেই ডেনমার্ক থেকে গ্রিনল্যান্ডকে কেড়ে নেওয়ার ইচ্ছা পূরণে বাধার মুখে পড়ায় রুক্ষ মেজাজে নয়া রং দেখালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় যুদ্ধে নেমে পড়েছেন মিত্র দেশের বিরুদ্ধে। 10% শুল্ক আরোপ করেছেন ডেনমার্ক, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স সহ ইউরোপের 8 দেশের ওপর। এতে কাজ না হলে শুল্ক 25% পর্যন্ত বাড়ানোর আগাম হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। এতে বিচলিত না হয়ে গ্রিনল্যান্ডের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইউরোপীয় মিত্ররা। এর সুদূর প্রসারী প্রভাবে অটুট থাকবে কি যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপের সামরিক আর অর্থনৈতিক ঐক্যজোট? বিস্তারিত সানজিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্টে। ভেনিজুয়েলার তেলের নিয়ন্ত্রণ নেয়ার পর এবার গ্রিনল্যান্ড দখলে মরিয়া আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পরিকল্পনাকে সমর্থন না দিলে মার্কিন শুল্কের মুখে পড়তে হবে এমন হুমকির একদিন পরেই 10% শুল্কের খাড়া নেমে এলো ইউরোপের 8 দেশের ওপর। শুধু তাই নয়, আগামী মাস থেকে কার্যকর হতে যাওয়া এই শুল্কের হার চলতি বছরের জুনে আরও 15% বাড়বে বলেও হুঁশিয়ার করেছেন ট্রাম্প। তবে কি এবার গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রকেই সমর্থন দেবে ইউরোপীয় দেশগুলো? কি বলছে ইউরোপের রাজনৈতিক ও অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন? যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ইউরোপের 8টি দেশের নাম উল্লেখ করে শুল্ক আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। তালিকায় রয়েছে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড এবং যুক্তরাজ্যের নাম। ভবিষ্যতে দেশগুলোর ওপর শুল্কের হার বাড়ানোর হুমকিও দেন। তবে ট্রাম্পের চোখ রাঙানি সত্ত্বেও গ্রিনল্যান্ডের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে যুক্তরাজ্য, ফ্রান্স, নরওয়ে ও সুইডেন। সামাজিক মাধ্যমের পোস্টে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ, এটি গ্রিনল্যান্ডবাসী এবং ডেনিশদের বিষয়। অঞ্চলটির নিরাপত্তা ন্যাটোর জন্য গুরুত্বপূর্ণ। শুল্ক আরোপ না করে ন্যাটো সদস্যদের এক হয়ে কাজ করা উচিত। সামাজিক মাধ্যমের পোস্টে ফরাসি প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাক্রন ডেনমার্ক সহ ইউরোপের সকল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানান। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের শুল্কের হুমকি অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন। ডেনমার্কের সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানিয়েছে নরওয়ে ও সুইডেনও।
গ্রিনল্যান্ডের কি হবে তার সিদ্ধান্ত ডেনমার্কের ওপরেই ছেড়ে দেওয়ার কথা বলেছেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী। আর গ্রিনল্যান্ড ইস্যুতে ব্ল্যাকমেইল করে সমর্থন পাওয়া যাবে না বলে সতর্ক করেছেন সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন। তবে ট্রাম্পের শুল্ক আরোপের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস। সামাজিক মাধ্যমের পোস্টে কালাস বলেন, ইউরোপ ও আমেরিকান মিত্রদের মধ্যে বিভেদে রাশিয়া ও চীন লাভবান হবে। যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের প্রভাবে উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হবে। এদিকে ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নেয়ার প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ করছে অঞ্চলটির বাসিন্দারা। রাজধানী নুয়র্কে প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসেনের নেতৃত্বে বিক্ষোভকারীদের মার্কিন কনসুলেটের দিকে এগিয়ে যেতে দেখা যায়। এ সময় তাদের হাতে ছিল গ্রিনল্যান্ড ইজ নট ফর সেল লেখা প্ল্যাকার্ড। একই স্লোগানে বিক্ষোভ করেছে ডেনিশ নাগরিকরাও। রাজধানী কোপেনহেগেনে 20,000-এরও বেশি বিক্ষোভকারী উপস্থিত হয়েছিল। গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ কি হবে তা ডেনমার্কের ওপরেই ছেড়ে দেওয়ার দাবি জানায় তারা। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন শুল্কের অস্ত্রে ইউরোপীয় মিত্রদের ঘায়েলের চেষ্টা চালাচ্ছেন, তখন আর্কটিক অঞ্চলে প্রভাবের জাল শক্ত করে বুনছে রাশিয়া ও চীন। এই দ্বৈত পরাশক্তি অপেক্ষায় আছে কখন মেজাজ হারাবেন ট্রাম্প। শুরু হবে উদ্ভট উন্মাদনা, যা দূরত্ব বাড়াবে যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপীয় মিত্রদের। এই সুযোগে ইউরোপে জ্বালানির বাজার পুনরুদ্ধারের চেষ্টা করবে রাশিয়া। আর পোলার সিল্ক রোড সহ বিভিন্ন খাতে বিনিয়োগের মাধ্যমে ইউরোপের সাথে সম্পর্কের জাল বিস্তার করবে চীন। সার্বিক পরিস্থিতি কি সেদিকে এগুচ্ছে? নিজের পায়ে কি কুড়াল মারার ভুল করলেন ট্রাম্প? বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। আর্কটিকের ঠান্ডা লড়াই এবার পরিণত হচ্ছে উত্তপ্ত বাণিজ্য যুদ্ধে। ডেনমার্ক ও ইউরোপীয় মিত্রদের ওপর নতুন করে শুল্কের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই শুল্কের খড়গ আদতে রাশিয়া ও চীনের জন্য এক রেড কার্পেট অভ্যর্থনা। 17 জানুয়ারি এক ঘোষণায় ট্রাম্প জানান, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস এবং ফিনল্যান্ড এই 8টি দেশের পণ্যের ওপর 10% শুল্ক আরোপ করা হবে, যা 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। যদি গ্রিনল্যান্ড বিক্রির বিষয়ে চুক্তি না হয়, তবে এই শুল্ক 1 জুন থেকে বাড়িয়ে 25% করা হবে। ট্রাম্প যখন শুল্ক আরোপ করে ইউরোপীয় মিত্রদের সাথে দূরত্ব তৈরি করছেন, তখন রাশিয়া পশ্চিমা বিশ্বের এই বিশৃঙ্খলাকে কাজে লাগিয়ে আর্কটিক অঞ্চলে নিজেদের প্রভাবের জাল আরও শক্ত করে বুনছে। রাশিয়ার প্রধান লক্ষ্য হল ন্যাটোকে ভেতর থেকে দুর্বল করা। মিত্রদের মধ্যে এই পারস্পরিক অবিশ্বাস ও তিক্ততাকে কাজে লাগিয়ে রাশিয়া ইউরোপের পূর্ব সীমান্তে তাদের সামরিক উপস্থিতি বাড়াতে পারবে, কারণ তারা জানে যে আটলান্টিক জোট এখন নিজেদের বাণিজ্য যুদ্ধ নিয়ে ব্যস্ত। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার গ্যাসের উপর নির্ভরতা কমিয়ে যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের দিকে ঝুঁকতে শুরু করে ইউরোপের অনেক দেশ। কিন্তু ট্রাম্প যদি ইউরোপের ওপর বাণিজ্য যুদ্ধ চাপিয়ে দেন, তবে ইউরোপীয় দেশগুলো সস্তা জ্বালানির খোঁজে আবারও বিকল্প পথ খুঁজবে। রাশিয়া এই সুযোগে কৌশলে তাদের জ্বালানি বাজার পুনরুদ্ধারের চেষ্টা করবে, যা দেশটির যুদ্ধকালীন অর্থনীতিকে নতুন প্রাণ দেবে। অন্যদিকে চীন নিজেকে ইউরোপের একটি বিকল্প এবং স্থিতিশীল অংশীদার হিসেবে উপস্থাপন করছে। অর্থনৈতিক আধিপত্যের জাল বিস্তার করতে পোলার সিল্ক রোড প্রকল্পের ডালি নিয়ে হাজির হয়েছে চীন। এছাড়া গ্রিনল্যান্ডকে 3টি প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর আধুনিকীকরণের জন্য বিশাল অঙ্কের বিনিয়োগের প্রস্তাব দিয়েছে দেশটি। গ্রিনল্যান্ডে বিশ্বের অন্যতম বৃহত্তম রেয়ার আর্থ এলিমেন্ট এবং ইউরেনিয়ামের মজুদ রয়েছে। চীন তাদের উন্নত প্রযুক্তি ও জনবল ব্যবহার করে এই সম্পদ উত্তোলনের জন্য যৌথ মালিকানার প্রস্তাব দিয়েছে। সেই সাথে চীন সেখানে স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন স্থাপনের প্রস্তাব দিয়েছে, যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের অনেকে মনে করছেন, গ্রিনল্যান্ডের জেদ ধরতে গিয়ে ট্রাম্প আসলে পুরো ইউরোপকেই তার প্রতিপক্ষের হাতে তুলে দিচ্ছেন। ইউরোপ এতকাল যুক্তরাষ্ট্রের যে সুরক্ষা কবচের ওপর ভরসা করে নিশ্চিন্তে ছিল, আজ তারা বুঝতে পারছে সেটি আসলে তাসের ঘর। গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের একঘেয়েমি আদতে রাশিয়া ও চীনকে বিনা যুদ্ধে আর্কটিক অঞ্চলে প্রভাব বিস্তারের সুযোগ করে দিচ্ছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার দেশ থেকে ঝটিকা অভিযানে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার নজিরবিহীন কাণ্ডের পর থেকে আলোচনার সামনে আসছে বিশ্বাসঘাতকের সংশ্লিষ্টতা। সন্দেহ যে অযৌক্তিক ছিল না তা ফাঁস করেছে আন্তর্জাতিক গণমাধ্যমের এক অনুসন্ধানী প্রতিবেদন। তোলপাড় ফেলা বিস্ফোরক ওই প্রতিবেদনে বলা হয়েছে, অপহরণ কাণ্ডের অনেক আগে থেকেই মাদুরোর এক মন্ত্রীর সাথে যোগাযোগ ছিল মার্কিন প্রশাসনের। ভেনেজুয়েলার ক্ষমতার পাছা রাতারাতি পাল্টে দেয়া কে এই বিশ্বাসঘাতক? মাদুরোর বিশ্বাসের ঘরে নীরবে শীত কেটেছে কোন সে মন্ত্রী? বিস্তারিত হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্টে। যে অভিযানে তুলে নিয়ে যাওয়া হলো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে, আর রাতারাতি বদলে গেল দেশটির ক্ষমতার সমীকরণ, তার নেপথ্যে ছিল এক অদৃশ্য হাত। কে ছিল সেই ব্যক্তি? কে বিশ্বাসঘাতকতা করে ধরিয়ে দেয় মাদুরোকে? এসব নিয়েই চলছে তোলপাড়। এ মাসের শুরুতেই কঠিন সুরক্ষা দেয়াল ভেদ করে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ঢুকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিয়ে যায় যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। এমন একটি ঘটনা ছিল অনেকের কাছেই কল্পনার অতীত। এর পরপরই প্রশ্ন উঠতে শুরু করে, দুর্গের মতো সুরক্ষিত স্থান থেকে একজন ক্ষমতাসীন প্রেসিডেন্টকে অপহরণের কাজ ভেতরের কারো সহায়তা ছাড়া আদৌ কি সম্ভব? ঘটনার পরপরই নিউ ইয়র্ক টাইমস সহ বেশ কিছু গণমাধ্যমে ইঙ্গিত দেয়া হয় মাদুরোর ঘনিষ্ঠ কেউ মার্কিন গোয়েন্দাদের গুরুত্বপূর্ণ তথ্য দেন, যা অভিযানের প্রস্তুতিতে যুক্তরাষ্ট্রকে সহায়তা করে থাকতে বলে মনে করা হচ্ছে। অবশেষে সম্ভাব্য সেই ব্যক্তি কে হতে পারেন, এক্সক্লুসিভ এক প্রতিবেদনে তার ইঙ্গিত দিয়েছে রয়টার্স জানিয়েছে, মাদুরোকে আটক করার বহু আগে থেকেই ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়াসদাদো কাবেলোর সঙ্গে গোপন যোগাযোগ শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। শুধু অভিযান পূর্ব সময়ে নয়, মাদুরোর অপসারণের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানা যাচ্ছে। কাবেলো ট্রাম্প প্রশাসনের গোপন এই যোগাযোগের সময় মাদুরো পরবর্তী ভেনেজুয়েলার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়ে কোনো চূড়ান্ত সমঝোতা হয়েছিল কিনা সে বিষয়ে ধোঁয়াশা থেকে গেছে। মাদুরো পরবর্তী ভেনেজুয়েলার মুখ হিসেবে আপাতত উঠে এসেছেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাস্তব ক্ষমতার ভারসাম্য এখনো পুরোপুরি তার হাতে নেই। বরং কাবেলোর মতো একজন প্রভাবশালী নেতা চাইলে পুরো সমীকরণ ওলটপালট করে দিতে পারেন। সূত্রগুলো বলছে, কাবেলো সরাসরি এবং বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন। কাবেলো দীর্ঘদিন ধরেই ভেনেজুয়েলার দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হিসেবে পরিচিত। প্রয়াত নেতা হুগো চ্যাভেজের ঘনিষ্ঠ সহচর হিসেবে তার উত্থান, পরে মাদুরোর বিশ্বস্ত সহযোগীতে পরিণত হওয়া, সব মিলিয়ে তিনি ক্ষমতা কেন্দ্রের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। সাবেক এই সেনা কর্মকর্তার প্রভাব রয়েছে সামরিক বাহিনী, বেসামরিক গোয়েন্দা সংস্থা এবং সরকারপন্থী সশস্ত্র মিলিশিয়া কোলেকোতিভোর ওপর। তবে কাবেলোর বিরুদ্ধেও আছে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের ইতিহাস। 2020 সালে যুক্তরাষ্ট্র তাকে আন্তর্জাতিক মাদক পাচার চক্র কার্টেল দে লস সোলেস এর শীর্ষ নেতা হিসেবে অভিযুক্ত করে এবং তাকে ধরিয়ে দিতে পারলে প্রথমে 1 কোটি, পরে 2,50,00,000 ডলারের পুরস্কার ঘোষণা করে। যদিও কাবেলো সব অভিযোগ বরাবরের মতো অস্বীকার করে আসছেন। মাদুরোকে তুলে নেয়ার পর যুক্তরাষ্ট্রের ভেতরেও প্রশ্ন উঠেছে, এত বড় অভিযানে অপরাধীর তালিকায় থাকা দ্বিতীয় নামটি বাদ গেল কেন? মার্কিন কংগ্রেস সদস্য মারিয়া এলভিরা সালাজার মন্তব্য করেন, কাবেলো মাদুরোর চেয়েও বেশি বিপজ্জনক হতে পারেন। বিশ্লেষকদের ধারণা, ভেনেজুয়েলার ভঙ্গুর স্থিতিশীলতা ধরে রাখতে এবং তেল সমৃদ্ধ দেশটির সম্পদ ব্যবহারের সুযোগ নিশ্চিত করতে ওয়াশিংটন আপাতত কাবেলোর মতো শক্তিশালী চরিত্রদের ওপর নির্ভর করছে। কিন্তু কাবেলোর দমনপীড়নের ইতিহাস এবং দেলসি রদ্রিগেজের সঙ্গে তার পুরনো ক্ষমতার দ্বন্দ্ব যুক্তরাষ্ট্রের জন্য ভবিষ্যতে বড় মাথা ব্যথা হয়ে উঠতে পারে। রয়টার্সের তথ্য অনুযায়ী রদ্রিগেজ ইতোমধ্যে নিজের অবস্থান শক্ত করতে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অনুগতদের বসাচ্ছেন। ফলে ক্ষমতার পালা বদলে শেষ চালটি কে দেবে তা এখনো অজানা। তবে এটা স্পষ্ট, ভেনেজুয়েলার রাজনীতিতে মাদুরোর পতন একটি অধ্যায়ের সমাপ্তি হলেও বিশ্বাসঘাতকতা, ক্ষমতা আর গোপন যোগসাজশের মধ্য দিয়ে তা প্রবেশ করেছে নতুন আর এক অধ্যায়ে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। প্রযুক্তি উন্নয়ন আর খাদ্য উৎপাদনে অগ্রগতির এই যুগেও প্রতিদিন খাবারের অভাবে অসহনীয় যন্ত্রণা নিয়ে ঘুমাতে যায় বিশ্বের কোটি কোটি শিশু, যা কেড়ে নিচ্ছে তাদের শৈশব, শিক্ষা, এমনকি জীবন পর্যন্ত। তাই শিশুদের এই ক্ষুধার যন্ত্রণাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে নীরব আর সবচেয়ে ভয়াবহ সংকট।
ইউনিসেফ ও বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য বলছে প্রতি বছর অপুষ্টি ও ক্ষুধায় মারা যায় 50 লাখের বেশি শিশু। কেন থামানো যাচ্ছে না এই সংকট? এর পেছনের কারণ কি? অনাহারে মৃত্যুমুখে থাকা লাখো শিশুকে বাঁচানোর উপায় কি? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। পৃথিবীর সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে নির্মম সংকটগুলোর একটি হলো শিশুদের খাবারের অভাব। বিশ্বজুড়ে প্রতিদিন কোটি কোটি শিশু ঘুম থেকে ওঠে খালি পেটে, আবার অনেক শিশুই ঘুমিয়ে পড়ে কিছু না খেয়েই। তাদের এই ক্ষুধা শুধু পেটের নয়, এই ক্ষুধা কেড়ে নেয় শৈশব, শিক্ষা, স্বপ্ন আর অনেক ক্ষেত্রে জীবনও। খাদ্য উৎপাদন থেকে শুরু করে বন্টন সব ক্ষেত্রেই বদলে গেছে প্রযুক্তির ছোঁয়ায়। তবুও কেন কোটি কোটি শিশুর মুখে এখনও খাবার পৌঁছানো সম্ভব হয়নি? ইউনিসেফে প্রকাশিত স্টেট অফ ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন ইন দ্য ওয়ার্ল্ড 2025 প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বিশ্বে প্রায় 67 কোটির বেশি মানুষ দীর্ঘমেয়াদী ক্ষুধায় ভুগছে, আর এর একটি বড় অংশই শিশু। একই প্রতিবেদনে উঠে এসেছে প্রায় 15 কোটি শিশু দীর্ঘদিন ধরে পুষ্টিহীনতায় ভুগছে, যাকে বলা হয় দীর্ঘমেয়াদী অপুষ্টি। এসব শিশু বয়স অনুযায়ী ঠিকভাবে বড় হয় না, শেখার ক্ষমতা কমে যায়, শরীর দুর্বল হয়ে পড়ে। বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP এর একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি বছর অপুষ্টি ও ক্ষুধাজনিত কারণে প্রায় 50 লাখের বেশি শিশু মারা যায়। অর্থাৎ প্রতি মিনিটে কয়েকজন শিশু মারা যাচ্ছে শুধুমাত্র পর্যাপ্ত খাবার ও পুষ্টির অভাবে। বিশ্বের সবচেয়ে বেশি ক্ষুধার্ত ও পুষ্টিহীন শিশু বাস করে সাবসাহারান আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায়, এমন তথ্য জানিয়েছে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স। আফ্রিকার অনেক দেশে খরা, যুদ্ধ ও দারিদ্র্যের কারণে পরিবারগুলো নিয়মিত খাবার জোগাড় করতেই হিমশিম খায়। আবার দক্ষিণ এশিয়ায় জনসংখ্যা বেশি হওয়ায় দরিদ্র পরিবারগুলোর পক্ষে শিশুদের পুষ্টিকর খাবার দেওয়া কঠিন হয়ে পড়ে। এছাড়া মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত অঞ্চলগুলোতে, বিশেষ করে ফিলিস্তিনের শিশুদের অবস্থা দিন দিন আরও ভয়াবহ হচ্ছে। ইউনিসেফ ও WFP এর যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতে শিশুদের খাবারের সংকট সবচেয়ে তীব্র। গাজা, ইয়েমেন, সুদান বা আফগানিস্তানের মতো জায়গায় শিশুদের জন্য খাবার এখন সবচেয়ে বড় যুদ্ধ। বিশ্বজুড়ে চলমান এই সংকটের পেছনে বহু কারণ রয়েছে, দারিদ্র্য অন্যতম বড় কারণ। দরিদ্র পরিবারগুলো খাবার কিনলেও তা অনেক সময় পুষ্টিকর হয় না। জলবায়ু পরিবর্তনের কারণে খরা, বন্যা ও চরম আবহাওয়া কৃষিকাজকে ক্ষতিগ্রস্ত করেছে। কোভিড-19 পরবর্তী অর্থনৈতিক সংকট এবং খাদ্যের মূল্যবৃদ্ধি দরিদ্র দেশগুলোর পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। children.org প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, অনেক পরিবার এখন দিনে একবারের বেশি খাবার জোগাড় করতে পারে না। সেখানে শিশুদের পুষ্টির কথা ভাবাটাই যেন বিলাসিতা হয়ে দাঁড়ায়। সব ক্ষেত্রে প্রযুক্তিগত উন্নয়নের ফলে আংশিকভাবে কিছু দেশে পরিস্থিতির উন্নতি হলেও সামগ্রিকভাবে গত কয়েক বছরে ক্ষুধার্ত শিশুদের সংখ্যা আরও বেড়েছে। ইউনিসেফ জানায়, 2015 সালের পর বিশ্বব্যাপী ক্ষুধা কমার যে গতি ছিল তা এখন থেমে গেছে বা অনেক ক্ষেত্রে উল্টো দিকে যাচ্ছে। যুদ্ধ বা জলবায়ু সংকট এই সমস্যাকে আরও গভীর করেছে। তবে এই পরিস্থিতি বদলানো অসম্ভব নয়। WFPর মতে, সময়মতো খাদ্য সহায়তা, স্কুলভিত্তিক খাবার কর্মসূচি, গর্ভবতী মা ও শিশুর জন্য পুষ্টি সহায়তা এবং কৃষকদের সহায়তা বাড়ানো গেলে লক্ষ লক্ষ শিশুকে বাঁচানো সম্ভব। পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যুদ্ধ বন্ধ করা এবং মানবিক সহায়তার পথ খোলা রাখা। শেষ পর্যন্ত সংখ্যার আড়ালে যে সত্যটা লুকিয়ে থাকে তা হল, প্রতিটি ক্ষুধার্ত শিশু এক একটি গল্প, এক একটি জীবন। কোনো শিশুর ক্ষুধায় মারা যাওয়ার কথা নয়। বিশেষজ্ঞরা বলছেন, পৃথিবীতে খাবারের অভাব নেই, অভাব আছে ন্যায়সঙ্গত বন্টন ও মানবিক সিদ্ধান্তের। এই নীরব দুর্ভোগ থামাতে না পারলে হয়তো বিশ্ব হারাবে নতুন প্রজন্মের এক বড় অংশ। ইমরান মাহমুদ, বাংলাভিশন। পশু পাখিরও লাগে ধর্মগুরুর আশীর্বাদ। শুনতে অবাক লাগলেও এমনটা হরহামেশা হচ্ছে উত্তর আমেরিকার মেক্সিকো সিটিতে। ধর্মগুরুর আশীর্বাদ নিতে গির্জায় যাওয়া কারো হাতে আদুরে কুকুর, তো কারো কাঁধে স্বতঃস্ফূর্ত টিয়া। তাদের গায়ে ছিটানো হচ্ছে পবিত্র পানি, দেয়া হচ্ছে আশীর্বাদ। এমন অদ্ভুত ঘটনা নিয়ে মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। ধর্মগুরুর আশীর্বাদ নিতে কুকুর টিয়া নিয়ে হাজির প্রাণীপ্রেমীরা। সকাল সকাল কেউ কোলে, কেউ হাতে ধরে নিয়ে আসেন দৃষ্টিনন্দন কুকুর। দূর থেকে দেখে মনে হবে যেন রঙের মেলা। কোথাও বাদামি লোমের সূর্যের আভা,
কোথাও একেবারে তুষারের মতো সাদা লোম, আবার কেউ বুকে আগলে রেখেছে লাল কলার পরা গোলগাল কুকুরছানা। কিছুক্ষণ পর দৃশ্যটা পুরোপুরি বদলে গেল। কুকুরের ঘেউ ঘেউ, বাচ্চাদের হাসির শব্দ আর খাঁচার ভেতর ছোট্ট টিয়ার ডানা পাখার ঝাপটানি, সব মিলিয়ে পুরো আঙিনা যেন এক প্রাণবন্ত কার্নিভালে পরিণত হয়েছে। কেউ কোলে পিঠে টিয়া পাখি নিয়ে এসেছে, কেউ আবার গিনিপিগকে ছোট বাক্সে করে বসিয়েছে বাহুতে। ঠিক তখনই দরজার ওপারে দেখা দিলেন ধর্মগুরু ফাদার জুলিও সিজার সাউসেডো টরেস। সাদা পোশাক, হাতে একটি ছোট্ট রূপালী পাত্র। যতক্ষণ তিনি এগিয়ে আসছেন, ভিড়টা যেন ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে আসছে। সবাই জানে এবারই শুরু হবে সেই অপেক্ষার মুহূর্ত, যখন তাদের প্রিয় প্রাণীগুলো পাবে আশীর্বাদ। ফাদার টরেস একে একে এগিয়ে এসে প্রাণীগুলোর দিকে হাত বাড়ান। ছোট্ট এক ব্রাশ দিয়ে পবিত্র জল ছিটিয়ে দিচ্ছেন কারো কুকুরের মাথায়, কারো টিয়ার খাঁচার উপর। জল পড়তেই কেউ কেউ বিস্ময়ের চোখ বড় করে তাকাচ্ছে, আবার কোনো কোনো কুকুর লেজ নাড়িয়ে খুশি হয়ে উঠছে। দৃশ্যগুলো একেবারেই সিনেমার মতো। 17 জানুয়ারি মেক্সিকো সিটির দক্ষিণাঞ্চলের সান লরেঞ্জো হুইপুলকো পারিসের আঙিনায় দেখা মিলেছে এমন আয়োজন। আশীর্বাদের ঘণ্টাখানেকের মধ্যে পুরো আঙিনা ভরে ওঠে মানুষের হাসি, পোষা প্রাণীদের সাড়া জাগানো শব্দ আর ফটোগ্রাফারের ক্যামেরার ক্লিকের আলোয়। আশীর্বাদ শেষ করে অনেকেই তাদের কুকুরের গলায় ফুলের মালা পরিয়ে ছবি তোলেন। কেউ টিয়াকে হাতের উপর বসিয়ে মাথা নত করে প্রার্থনা করালেন। প্রাণীর প্রতি মানবিকতা ও ধর্মীয় সংস্কৃতির এক অপূর্ব মিলনবন্ধন যেন ফুটে উঠেছিল পুরো আয়োজন জুড়ে। মোরশেদ আলম, বাংলা ভিশন। দর্শক, এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।